স্টোরি জোন, তোমার অনুভূতিদের খুঁজে নাও এখানেই। আপামনি, যাবার লাগছেন নাকি? ওই নিয়ে যাইয়েন না, ওই জায়গা খান ভালো না। তাই ওনার কথা উপেক্ষা করে সামনের দিকে এগিয়ে গেলাম আমি। কিছু দূর এগোতেই সামনে কিছু লোককে রক্তাক্ত অবস্থায় মাটিতে পড়ে থাকতে দেখলাম। আমি তাদেরকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে মুহূর্তেই আমার মাথা ভয়ে ঝিম ধরে যায়। ভয়ে সিটিয়ে যাওয়ার অবস্থায় চারপাশে ভীত চোখ বুলাই আমি। কিছু কালো পোশাকধারী লোক এই মানুষগুলোকে কেটে রাস্তায় রক্তাক্ত অবস্থায় ফেলেছে নির্দয়ভাবে। আমার চারপাশে এত এত রক্তের ছড়াছড়ি দেখে মুহূর্তেই মাথা ঘুরে উঠে আমার। নিভু নিভু চোখে ধীর পায়ে আবারও সামনের দিকে এগিয়ে তো থাকি আমি। আমি ঢলতে ঢলতে সামনের দিকে এগিয়ে যেতে যেতে পাশ থেকে এক লোক অন্য একটা লোককে নিষিদ্ধ সুরে বলে ওঠে। বাকি কথাগুলো আমার কান অবধি পৌঁছানোর আগেই আমি হাঁটতে হাঁটতে বেশ সামনের দিকে চলে আসি। লোকগুলোকে পেছনে ফেলে হাঁটতে হাঁটতে একদম মারামারি কাছে চলে এসেছি। আমার চোখের সামনে সবাই ভয়ানক ভাবে কাটা কাটা করছে দক্ষ হাতে। আমার চারপাশে এমন গা গোলানো হাড় কাঁপানো ভয়ানক দৃশ্য দেখে মুহূর্তেই পাথরের মূর্তির মতো দাঁড়িয়ে থাকি রাস্তার মাঝ বরাবর। আমার চোখের সামনে আসিফ তার সাথে কালো পোশাকধারী লোকগুলোকে নিয়ে ভয়ানক ভাবে কেটে রেখে দিচ্ছে দক্ষ হাতে। আসিফকে চোখের সামনে দেখতে পেয়ে আমি কিছু না বলে সেই জায়গায় দাঁড়িয়ে পড়ি ওদের দিকে তাকিয়ে থেকে। এইসব দেখার পর কি করব কিচ্ছু বুঝতে পারছি না আমি। সবকিছু কেমন গুলিয়ে যাচ্ছে নিমেষেই। আমি কখনোই এমন ভয়াবহ দৃশ্য দেখিনি। জীবনে প্রথম এমন হাড় কাঁপানো দৃশ্য দেখছি আমি। কথাগুলো ভেবে আবারও চোখ তুলে সামনের দিকে তাকাতেই যাব, তখনই পাশ থেকে একজন লোক এসে দ্রুত আমার গলায় ছুরি আটকে ধরে পড়ে রিদ খানকে উদ্দেশ্য করে বলে ওঠে। আমাদেরকে যেতে দে রিদ, নয়তো এই মেয়েটাকে জানে মেরে দেব। লোকটা এতটা দ্রুত আমার গলায় ছুরিটা চেপে ধরে যে কিছু বুঝতে পারিনি আমি। কিন্তু যখন বুঝতে পারি তখনই ভয়ে জান যায় যায় অবস্থা আমার। আমি বাকরুদ্ধ হয়ে ভয়ে ছিটিয়ে যাওয়া অবস্থায় গুন্ডা লোকটা দৃষ্টি অনুসরণ করে সামনের দিকে তাকাতেই চোখে পড়লো গাড়ির ডিক্কির উপর এক পায়ের উপর পা তুলে নিজের একটা হাত রাখা, আর সেই হাতেই একটা বন্দুক চেপে ধরে বসে আছে আরাম করে রিদ খান। কিন্তু আমার এমন অবস্থা দেখে ওনার কোনো হেলদোল হলো না, উল্টো নিজের অলসতা ঝেড়ে ওই অবস্থায় সোজা সাপটা উত্তর দিয়ে বলল, তোর কি মনে হয় আমি তোর সাথে মিথ্যা বলছি? মেরে দিতে চাইছিস, জাস্ট মেরে দে। ফালতু বকবক করে সময় নষ্ট না করে একদম মেরে দে। হ্যাঁ, ওনার এমন কথায় আমি ওনার দিকে টলমলো চোখে তাকিয়ে থাকি। কিছু বলার বা করার ইচ্ছে আমার নেই। আমি পাথরের মূর্তির মতো শক্ত হয়ে দাঁড়িয়ে আছি ওনার দিকে তাকিয়ে থেকে। সাথে নিজের নিঃশ্বাসটা যেন হাঁ করেও নিয়ে পারছি না আমি। হঠাৎ করে নিঃশ্বাসটাও যেন আটকে আসছে জোরে সোরে। আমার এমনতো অবস্থায় পাশের গুন্ডা লোকটা আরো জোরে ছুরিটা চেপে ধরে আমার গলায়, ওনাকে ভয় দেখানোর জন্য। গুন্ডা লোকটার এমন কাজে ভয় নামক বস্তুটা রিদ খানের আশেপাশে যেতে পারেনি। রিদ খান ভয় পাবে তো দূর, উল্টো বেশ আগ্রহ নিয়ে তাকিয়ে আছে আমাদের দিকে, কখন আমায় মারবে সেটা দেখার জন্যে। রিদ খানকে এত মনোযোগ সহকারে আমাদের দিকে তাকাতে দেখে গুন্ডা লোকটা এবার ছুরিটা আমার গলার সাথে লাগিয়ে আরো চেপে ধরে শক্ত হাতে। এতে করে সাথে সাথে আমার গলার খানিকটা কেটে যায়, আর সেই কাটা জায়গা দিয়ে চুয়ে চুয়ে রক্ত ঝরতে থাকে ধীরে ধীরে। গুন্ডা লোকটা ছুরিটা আমার গলার সাথে লাগার সাথে সাথেই আমার নিঃশ্বাসটা আটকে আসার মতো জোরে শব্দ করে উঠি, সাথে চোখ দিয়ে আমার অঝোর ধারায় পানি ঝরতে লাগে। আমার এমন অবস্থা দেখে গুন্ডা লোকটা রিদ খানকে তাড়া দিয়ে আবারও বলে ওঠে, সত্যি বলছি রিদ, মেরে দেব কিন্তু মেয়েটিকে। আমাদের যেতে দে বলছি। তোর কি মনে হয় আমি তোর সাথে মিথ্যা বলছি? মেরে দিতে চাইছিস, জাস্ট মেরে দে। ফালতু বকবক করে সময় নষ্ট না করে একদম মেরে দে। হ্যাঁ, মেরে দেব কিন্তু। আচ্ছা মার। রিদ খানের এমন সোজা সাপটা উত্তর পেয়ে গুন্ডা লোকটা ভয় পেয়ে যায়। কি করবে কিচ্ছু বুঝতে না পেরে আবারও তাড়া দিয়ে বলে ওঠে, তোর জন্য একটা নিষ্পাপ মেয়ের জীবন যাবে কিন্তু, তাই বলছি আমাদের যেতে দে ভালোই ভালোই, নয়তো। গুন্ডা লোকটার কথায় রিদ খান বাঁকা হেসে লোকটার দিকে তাকিয়ে থেকে বলে ওঠে, নয়তো যা করার কর, আমার কি। একটা জিনিস কি জানিস রকি, আমাদের কালো দুনিয়ায় না কারো দয়া মায়া জিনিসটাই কাজ করে না। কখনোই কালো জগতে বাদশাহদের দুর্বলতা থাকে না, যা আমার মধ্যেও নাই। যাদের দুর্বলতা থাকে তারা কখনো কালো দুনিয়ার বাদশাহী হতে পারে না। আমাদের কখনোই উইক পয়েন্ট থাকে না, কারণ আমাদের প্রথম কাজই
মানুষের উইক পয়েন্ট নিয়ে খেলা করা আর তাদেরকে ব্যবহার করা। সো তুই যাই করতে চাইছিস সেই মুহূর্তে আমার সাথে, আর তোর সব কয়টার চেষ্টাই বারবার ভুল নাম্বার ডায়াল হচ্ছে। আর এর কারণ না আমার এই মেয়েটার প্রতি কোনো রকম দয়া মায়া হচ্ছে, আর না তোর প্রতি। কথাগুলো বলেই আমার দিকে তাকিয়ে কিছুক্ষণ থেমে আবারও বলে ওঠে, তাই বলছি আগে তুই এই মেয়েটাকে মেরে দে, পরে না হয় আমি তোকে মেরে দিব। কি বলিস? ওনার এমন হৃদয় কাঁপানো কথায় মুহূর্তেই আমার কলিজা কেঁপে ওঠে। বারবার পুরো শরীর হিম ধরে ঠান্ডা হয়ে আসে মুহূর্তেই। একটা মানুষ কতটা নির্দয় হলে নিজের বউকে অন্যের হাতে তুলে দিতে পারে তাকে মারার জন্য। ওনার জন্য মনের মধ্যে এক রাশ রাগ সৃষ্টি হওয়ার সাথে সাথে ঘৃণা জন্মে নেয়, কিন্তু ওনার ঘৃণা করা ছাড়া আর কিছুই ছিল না ওনাকে। যদি কোনো কথা বলতে চাই তো ওনার হাতে মরতে হবে আগে, আর তাই কিছু না বলে চুপ করে দাঁড়িয়ে থাকা বেটার মনে হচ্ছে আমার। কারণ উনি আমার এতটাই অপছন্দের যে ওনার হাতে মরার থেকে এই গুন্ডা লোকটার হাতে মরা অনেক বেশি পছন্দনীয় মনে হচ্ছে আমার। তাই কপালের হাতে সব কিছু ছেড়ে দিয়ে ঠায় জায়গায় দাঁড়িয়ে থাকি চুপচাপ গুন্ডা লোকটার হাতে মরার জন্যে। আমায় চুপচাপ দাঁড়িয়ে থাকতে দেখে হৃদ খান আমার দিকে কপাল কুঁচকে তাকায়। হৃদ খানকে আমার দিকে তাকাতে দেখে আবারও গুন্ডা লোকটা হৃদ খানকে উদ্দেশ্য করে বলে ওঠে, হৃদ, আমি বারবার বলছি আমাদেরকে যেতে দে, নয়তো মেয়েটি জানে শেষ করে দেব। রকি নামক লোকটার কথা বলেই সাথে সাথে আমার গলায় ছুরিটা আরো শক্ত করে চেপে ধরে, এতে করে আমার গলার কাটার জায়গাটা আরো বেশ খানিকটা কেটে যায়। আর ভয়ে আমি ঝিম ধরা অবস্থায় ডলতে থাকি, দাঁড়িয়ে থাকা অবস্থাতেই আধো আধো চোখে সামনের দিকে ওনার দিকে তাকাই আমি। রকির বারবার একই কথাগুলো রিপিট করার কারণে মুহূর্তে রেগে যান উনি। পরে রাগে রি করতে করতে গাড়ি ডিকি থেকে লাফ দিয়ে নেমে দক্ষ হাতের সাথে সাথে শুট করে রকির কপাল বরাবর। ওনার গুলি করার সাথে সাথে রকি মাটিতে লুটিয়ে পড়লো। সাথে সাথে পরে উনি রকির লাশটির দিকে ক্ষিপ্ত চোখে তাকিয়ে থেকে মুখ শক্ত করে বলে ওঠে, মেরে দিব মেরে দিব, বারবার একই কথা শুনতে ভাল লাগে না আমার। প্রথমেই বলছি মারার হলে মেরে দে, কথাটা শুনলি না? হ্যাঁ নে, এবার তুই নিজেই মর শালা। ওনার এমন কথা বা কাজে আমি ঘোলাটে চোখে একবার ওনার দিকে তাকিয়ে থেকে আস্তে করে নিচে রকির লাশটার দিকে তাকাই। উনি রকিকে গুলি করার কারণে রকির চারপাশে রক্তে ভেসে যাচ্ছে মুহূর্তেই। রকির অঝোর ধারা রক্ত দেখে ভয়ে আর সেটা নিতে পারিনি আমি, কারণ আমার ছোটবেলা থেকেই রক্তের প্রতি অনেকটাই ফোবিয়া। তাই রক্তের দিকে তাকিয়ে থেকে আস্তে করে ঢলে পড়ি রাস্তায় রকির লাশটার পাশে। তারপর কি হয়েছে কিছুই বলতে পারি না আমি। আধো আধো চোখ খুলে তাকাই আমি সামনের, চোখের সামনে সবকিছু ঝাপসা দেখে চোখটা কিছুক্ষণ বন্ধ রেখে আবারও ধীর গতিতে চোখটা খুলে সামনের দিকে তাকাই। স্বাভাবিক চোখে কিছুক্ষণ তাকিয়ে থাকার পর কপাল কুঁচকে এলো আমার। নিজের চারপাশটা বেশ অপরিচিত লাগায়। শুয়ে থাকা অবস্থায় চারপাশে চোখ বুলিয়ে বোঝার চেষ্টা করি কোথায় আছি আমি। আমার শত চেষ্টার পরেও নিজের অবস্থানটা বুঝতে পারিনি যে আমি কোথায় আছি। চারপাশে চোখ বুলিয়ে আস্তে করে উঠে বসার জন্য নড়ে চড়ে উঠতেই হাতে কিসে যেন টান অনুভব করি, চিনচিনে ব্যথাও লাগে আমার। ব্যথা লাগার কারণে চোখ ঘুরিয়ে পাশে তাকাই, তখনই চোখে পড়লো আমার হাতে লাগানো স্যালাইনের ক্যানোলার দিকে। আমি ক্যানোলা সহ হাতটা উপরে তুলতেই পাশ থেকে কেউ উত্তেজিত কণ্ঠে বলে ওঠে। কারো এমন কথায় আমি সাথে সাথে ঘাড় ঘুরিয়ে পাশে তাকিয়ে দেখি রুদ্র সেখানে দাঁড়িয়ে আছে, আমার পাশে দাঁড়িয়ে আছে। চোখে মুখে বেশ আতঙ্কের ছাপ, হয়তো কিছু নিয়ে বেশ ভয় পেয়ে আছে, এমন একটা ভাব রুদ্রের মধ্যে। আমি তাকাতেই রুদ্র চোখ মুখে খুশিতে চকচক করে ওঠে। নিজের ঠোঁটের মধ্যে হাসি রেখা টেনে আমায় আবারও বলে ওঠে, এটা কোথায় আমি, আর আপনি এখানে কেন? আমাকে এভাবে শুয়ে রাখা হয়েছে কেন? আমি গত 12 ঘন্টা যাবৎ অজ্ঞান অবস্থায় হসপিটালের কেবিনে শুয়ে আছি। তাহলে আমার পরিবার কোথায়? ওরা নিশ্চয়ই আমার জন্য অনেক টেনশন করছে আমায় না পেয়ে। বাবা, ভাইয়া, মা, ভাবি, আপু সবাই তো এতক্ষণে হয়তো, আম্মু আমার জন্য তো পাগল পাগল হয়ে গেছে আমার টেনশনে। এমনিতেই যদি আমি কোনো কারণে মাথায় অল্প আঘাতও পাই সেটাই মেনে নিতে পারে না আমার পরিবারের কেউ। সবার চোখে মুখে তখন আমায় নিয়ে টেনশন আর ভয়ের ছাপ ফুটে ওঠে অজানা কারণেই। আর এখন তো আমাকেই স্বয়ং খুঁজে পাওয়া যাচ্ছে না, হয়তো এতক্ষণে সবার অনেক বেশি খারাপ অবস্থা হয়ে গিয়েছে। আমার এমন সব চিন্তা ভাবনার মাঝে ভয় ভয় নজরে দিয়ে রুদ্রের দিকে তাকিয়ে থেকে আবারও বলে উঠি,
আমার আম্মু আব্বুর কাছে যাব। আমার আমার পরিবারের সাথে, সবার সাথে আমি কথা বলতে চাই। প্লিজ আপনি আমায় সবার সাথে একটু কথা বলিয়ে দিন। সবাই টেনশন করছে আমার জন্য। আমি বাসায় যাব। আমায় অস্থির হতে দেখে রুদ্র দ্রুত আমাকে শান্ত করার জন্য সান্ত্বনা সুরে বলে ওঠে, কুল কুল মায়ু পাখি, তুমি শান্ত হও আগে। তোমার পরিবারের সবাই এখানে ছিল দুপুর থেকে কিছুক্ষণ আগে। তাদেরকে আমি বাসায় পাঠিয়ে দিয়েছি আরিফকে দিয়ে। এখন শুধু তোমার মা আর আমি আছি হসপিটালে। তোমার মা তোমার পাশের সিটেই ঘুমিয়ে আছে, দেখো তুমি। আর হ্যাঁ, এখন তোমার মাকে ডাকার দরকার নেই, আমি আছি তো তোমার পাশে, ভয় নেই। তোমার কেমন? আর দুপুর থেকেই তোমার টেনশনে টেনশনে কান্না করতে করতে শেষ। তোমার আম্মু বারবার বলছে এবার যদি তোমার কোনো কিছু হয় তো উনি বাঁচবে না। তোমার পরিবারের সবাই তোমাকে দেখে গেছে এখানে, আর কাল তোমাকে রিলিজ করা হবে, তাই তুমি কালই বাসায় যেতে পারবে। রুদ্রের কথায় আমি পাশ ফিরে আম্মুর দিকে তাকালাম। চোখের সামনে আম্মুর ঘুমন্ত চেহারাটা দেখে মনের মধ্যে প্রশান্তি অনুভব করছি, কিন্তু আবারও হঠাৎ রুদ্রের আজব কথায় চমকে উঠে রুদ্রের দিকে তাকাই আমি। আমাকে তাকাতে দেখে ভ্রু কুঁচকে রুদ্র বলে ওঠে, আচ্ছা, তোমাকে কি আগে কখনো কোনো সময় অ্যাক্সিডেন্ট হয়েছিল? ওনার কথায় তো তাই মনে হচ্ছিল আমার। না তো, আমার কখনোই এমন অ্যাক্সিডেন্ট হয়নি। আমার তেমন কিছুই মনে পড়ছে না। আর আমার পরিবারের কেউ আমাকে এমন সব কথা কখনো বলেও নি। ওরা সবাই তোমার সামান্য অজ্ঞান হতে এতটা রিয়েক্ট কেন করেছিল তাহলে? মানে? আমার চমকিত হতে দেখে রুদ্র আমার দিকে তাকায়, পরে নিজেকে স্বাভাবিক করে বলে ওঠে, মানেটা আমি বলবো কি করে? আচ্ছা বাদ দাও এইসব, পরে দেখা যাবে। তোমার এখন রেস্ট প্রয়োজন, তুমি চুপচাপ শুয়ে থাকো কেমন? রুদ্রের সব কথার মাঝে আমি মুহূর্তে চুপ করে গেলাম। পরে আর কিছুই চিন্তা করিনি এসব বিষয় নিয়ে, কারণ আমার মাথায় এখন অন্য চিন্তা ভাবনা ঘুরপাক খাচ্ছিল ক্ষণে ক্ষণে। আর সেটা হচ্ছে রিদ খানকে নিয়ে। জঙ্গল থেকে আসার পর ওনার সাথে দেখা হয়নি 10 দিন হয়েছে আমার। আজ হঠাৎ করেই দুপুরে দেখা হয়ে যাবে ভাবতেও পারিনি আমি। যদিও দুপুরে রিক্সা থেকে নেমেছিলাম কৌতূহল নিয়ে, কারণ সামনে কি হচ্ছে সেটা দেখার জন্যই, কিন্তু পরে যখন রিদ খানের নামটা শুনেছি তখন আমি ইচ্ছে করেই সামনে এগিয়ে ওনার কাছে গিয়েছিলাম ওনাকে দেখতে, কারণ আমার মনটা তখন অনেকটাই ব্যাকুল হয়ে উঠেছিল ওনাকে এক পলক দেখার জন্যে। তাই এক প্রকার মনের কাছে হার মেনেই বাধ্য হয়ে ওনার সামনে গিয়েছিলাম আমি। আর ওখানেই পরিবেশটা যে এতটা ভয়াবহ হবে সেটা আমার চিন্তার ভাবনার বাইরে ছিল। ওনার বলার সব কয়েকটা কথাও ছিল বড় ধরনের ধাক্কার মতো। ওনার এমন সব কথা শুনে কেন যেন তখন আমি মেনে নিতে পারছিলাম না। ভেতরে ভেতরে পুরো মরছিলাম ভীষণ ভাবে। কেন ওনাকে এতটা দেখতে মন চায় আমার সেটাও আমি জানি না। ওনার উপর কেন যেন রাগটাও আসে না আমার। রুদ্রের কথা মতো দুপুরে অজ্ঞান হওয়ার পর আসিফ আমায় হসপিটালে ভর্তি করিয়েছেন। রিদ খান নাকি ওখান থেকে চলে যায় নিজের মতো করে সাথে সাথেই। আমার জন্য এতটুকুও দয়া মায়া হলো না তার। পাষণ্ড মনের অধিকারী উনি। মাঝে মাঝে রিদ খানকে খুব ঘৃণা করতে মন চায়, কিন্তু অজানা কারণে তাও করতে পারি না আমি। কিন্তু আজকের পর খুব করে চাইবো আমি ওনাকে ঘৃণা করতে। আর আমি সেটা করতে পারবো, আমাকে পারতেই হবে। আর এমনটা করতে আমার সাহায্য করবে রুদ্র, আমার নিজের সাথে জড়িয়ে। কথাগুলো ভেবে একটা দীর্ঘশ্বাস ছাড়লাম নিশ্চুপে। আমাকে হতাশ হতে দেখে রুদ্র আমার পাশে বসে আমার একটা হাত নিজের 2 হাতের মাঝে নিয়ে করুণ কণ্ঠে বলে, মায়ু পাখি, তুমিটা আমার, তুমি আমার সবটা জুড়ে বিচরণ করছো। তুমি সুস্থ তো আমিও ঠিক, তাই প্লিজ তুমি কোনো বিষয় নিয়ে টেনশন করো না। যা হবার তা তো হবেই পরে। কোনো বিষয় নিয়ে এখন চিন্তা করাটা জরুরি নয় তোমার জন্য। হুম। আস্তে করে উত্তর দিয়ে নিমিষেই নিজের চোখটা বন্ধ করে সিটের মধ্যে গা এলিয়ে শুয়ে পড়ি। এখন আর কিছুই ভালো লাগছে না, তাই কিছুক্ষণ নিজের মতো করে থাকতে চাই। কথাটা ভেবে একটা সময় ঘুমিয়ে পড়ি ওই অবস্থায়। রুদ্র আমার পাশেই বসে চুপচাপ আমার দিকে তাকিয়ে থাকে। গভীর ঘুমে তলিয়েছিলাম আমি, কিন্তু হঠাৎ করে কিছু শব্দ পেয়ে আধো আধো করে চোখ খুলে তাকাই। শব্দের উৎস সন্ধানে চারপাশে নিভু নিভু চোখ বুলিয়ে নেই আমি। চোখের সামনে কিছুই দেখতে না পেয়ে কপাল কুঁচকে এলো আমার। আমার স্পষ্ট মনে আছে কেউ আমার কপালের সাথে তার কপাল মিলিয়ে রেখেছিল বেশ সময় ধরে। সে আমার পাশে বসেও ছিল অনেকক্ষণ যাবৎ। তার চোখের অশ্রু বিসর্জন দিয়েছিল। তার ফোপানোতেই ঘুম ভেঙেছে আমার, কিন্তু চোখ খুলে চোখের সামনে কাউকেই দেখতে পাইনি আমি। কে হতে পারে? বিষয়টা ভেবে ভেবে রুদ্রকে অনুসন্ধান করতে লাগি আমি।
কারণ আমার পাশে এতক্ষণ যাবৎ রুদ্রই বসেছিল। তাহলে কি রুদ্র কান্না করছিল আমার জন্যে? আমার এমন সব চিন্তা ভাবনার মাঝে রুদ্র কেবিনের দরজা দিয়ে রুমের ভেতরে প্রবেশ করে, কিছু ফাইল হাতে নিয়ে। খুব সম্ভবত আমার হসপিটালের কাগজপত্র হবে। রুদ্র আমায় তাকাতে দেখে হাসি মুখে আমার দিকে এগিয়ে আসে। পরে সুপ্ত কণ্ঠে আমায় উদ্দেশ্য করে বলে ওঠে, হ্যালো ডিয়ার লিসেনার্স, আপনারা শুনছেন স্টোরিজ অন প্রেজেন্স ধারাবাহিক পর্ব গল্প। আমাদের সামগ্রিক প্রচেষ্টাকে উৎসাহিত করতে লাইক অ্যান্ড কমেন্ট করতে ভুলবেন না। থ্যাংক ইউ। কি ব্যাপার, ঘুম ভেঙে গেছে বুঝি ম্যাডামের? রুদ্রের এমন কথায় আমি আমার মতো করে বলে উঠি, এতক্ষণ কোথায় ছিলে তুমি? ম্যাডাম কি আমাকে দেখতে না পেরে বেশ চিন্তায় ছিল? আপনি কি বলবেন কোথায় ছিলেন? ওকে ওকে ম্যাডাম, আর হাইপার হতে হবে না, বলছি কোথায় ছিলাম তাহলে। আসলে তোমার কিছু টেস্ট করানো হয়েছে, সেইগুলো কালেক্ট করতে গিয়েছিলাম, তাই আস্তে আস্তে একটু লেট হয়ে গেছে। রুদ্রের এমন কথায় চমকে উঠি আমি। তার মানে এতক্ষণ যাবত আমার পাশে অন্য কেউ বসেছিল। কে হতে পারে যে আমার এতটা কাছে এসে আমার জন্যই কান্না করবে? হসপিটাল থেকে এসেছি কাল সকালে। আমার তেমন কোনো সমস্যা ছিল না বলে একটা রাত রেখে রিলিজ করে দিয়েছে আমায়। কাল একটু বেড রেস্ট নিলেই আজকে বেশ ফুরফুরে আছি আমি। সকাল থেকেই চঞ্চলতার সাথে এদিক ওইদিক ঘুরঘুর করছি আমি। নিশ্চিন্তে ঘুরঘুর করছি এমন কিন্তু মোটেও নয়। সাথে কথার এক ঝুলি সমান চিন্তা নিয়ে ঘুরছি। আর আমার এত শত চিন্তার কারণ দুটো। একটা হলো কাল রাতে হসপিটালে কে বসেছিল আমার পাশে তা এখনো পর্যন্ত জানা হয়নি আমার। আর দ্বিতীয়টা হচ্ছে আমার বিয়েটা এগিয়ে আসছে দিন বা দিন। আর অল্প কিছুদিন পরেই আমার আবারও বিয়ে, অথচ রিদ খানের সাথে আমার ডিভোর্স হয়নি এখনো। এই বিষয়টা ওনার সাথে কথা বলার দরকার, কিন্তু উনি নাকি বাংলাদেশে নেই, লন্ডনে আছে কাজের সুবাদে। আমাকে যেদিন হসপিটালে নেওয়া হয়েছিল সেদিনই নাকি উনিও লন্ডন চলে যায়, আর এখনো আসেনি বাংলাদেশে। কবে আসবে সেটাও জানি না। আচ্ছা, আমি কি বিয়ে বিষয়টা নিয়ে কথা বলবো রুদ্রর সাথে? রুদ্র কি বুঝবে আমায়? নিজের ভাইয়ের বিরুদ্ধে কি আমায় বিশ্বাস করবে কি? এমন চিন্তা ভাবনা নিয়ে বেডের ওপর পা ঝুলিয়ে বসে আছি আমি। এই মুহূর্তে কি করা উচিত কিচ্ছু জানি না আমি। রিদ খান আমার জীবনে আসার পর থেকে আমার জীবনটা একটা চক্র আকারে ঘুরছে। চারপাশে কখন গিয়ে যে কিসের মধ্যে আটকে যায় আর আমাকে সেটাই করতে হয়, কিছু জানি না আমি। রিদ খান যে ওই দিনের পর থেকে ওনার জন্য শুধু ঘৃণাটাই আসে আমার মনে, অন্য কিছুই না। ওনার কথা ভাবতে ইচ্ছে করে না আমার। ওনাকে নিজের লাইফ থেকে শুধু দূরে রাখতে চাই আমি, যেন ওনার কোনো কালো ছায়াও আমি অবধি পৌঁছাতে না পারে। কিন্তু তাও পারি না। অদ্ভুত টান ফিল করি আমি ওনার জন্যে, আর সেটা কি জন্যে সেটাও বুঝে উঠতে পারছি না আমি। কথাগুলো বসে বসে এক মনে ভাবছিলাম আমি, কিন্তু হঠাৎ করে কারো ডাকে মনোযোগ ভঙ্গ হলো আমার। মনোযোগ ভঙ্গ হওয়াতে আমি ঘাড় ঘুরিয়ে তাকাই। তখনই চোখে পড়লো আমার গীতিবাচক আম্মুকে। গীতিবাচক আম্মু কেন বলছি তাই তো? তাহলে শুনুন। আম্মু আমার কথা শুধু শাসন করে গীত গাওয়া টাইপ। মায়া এটা কর, ওটা কর, এখানে যাবি না, ওটা ধরবি না, এমন সব কথা বলে আমার নিষেধাজ্ঞা জারি করে রাখে সব সময়। তাই আমি আম্মুকে গীতিকার বলেই থাকি সব কিছুতে। আমার এমন সব চিন্তা ভাবনার মাঝে আম্মু আমার সামনে এসে দাঁড়িয়ে হাসি মুখে স্বাভাবিক কণ্ঠে বলে ওঠে, মায়ু রেডি হয়ে নিচে আয় তো, রুদ্র এসেছে আমাদের বাসায় তোকে সাথে করে নিয়ে যেতে। আর রুদ্র নিচেই বসে আছে তোর বাবার সাথে। আমার রুদ্রের পরিবারের বড়দের সাথে কথা হয়েছে তোকে নিয়ে, তাই তাড়াতাড়ি করে কিছু একটা ভালো দেখে পড়ে নিয়ে নিচে আয় তো মায়ু। আম্মুর এমন আদেশ জারির কথায় আমি ভ্রু কুঁচকে বলে উঠি, হঠাৎ? হঠাৎই। তোকে ওদের বাসায় যেতে হবে রুদ্রর সাথে। ওর আম্মু বলেছে দেখা করতে। কেন? তুই এত প্রশ্ন কেন করিস? তুমি উত্তর দিচ্ছ না তাই। আমার এমন কথায় আম্মু খানিকটা থমথমে খেয়ে যায়। পরে আমার দিকে কিছুক্ষণ চুপ করে তাকিয়ে থেকে আবারও কাট কাট গলায় বলে ওঠে, তোর এত উত্তরের প্রয়োজন কেন হয় সেটাই বুঝি না আমি। আর কোনো কথা না বলে চুপচাপ রেডি হয়ে নিচে আয়। আমার কথাগুলো শেষ করেই আমাকে কোনো রকম কথা বলতে না দিয়ে হন হন করে হেঁটে নিচে চলে যায়। আম্মুর এমন হঠাৎ মনোভাবটা বুঝতে পারিনি আমি। তাই আম্মুর যাওয়ার দিকে ঠোঁট উল্টে কিছুক্ষণ তাকিয়ে থেকে আস্তে করে উঠে রেডি হয়ে নিই। আমি রেডি হয়ে গোছগাছ করে নিচে ড্রয়িং রুমে আসি। আমাকে আসতে দেখে
ভাবি হাসি মুখে আমার দিকে এগিয়ে আসে, আমার এক পাশে ধরে সবার সামনে নিয়ে যায়। ড্রয়িং রুমের সোফায় রুদ্রের সাথে আমার আব্বু আর ভাইয়াও বসে আছে। আমি আসতে দেখে রুদ্র আমার দিকে কিছুক্ষণ এক দৃষ্টিতে তাকিয়ে থেকে পরে ভাবি আমায় রুদ্রের পাশে বসিয়ে হালকা কেশে রুদ্রকে খোঁচা মারতেই রুদ্র নড়ে চড়ে ওঠে, ঠিক করে বসে লাজুক হেসে। আমি বসতেই রুদ্র উঠে দাঁড়িয়ে সবার কাছ থেকে বিদায় নিয়ে নেয় দ্রুত। কোথাও যাওয়ার জন্য তাড়া দিতেই আমার পরিবারে কেউ আর অমত করেনি এতে। আমিও বিনা বাক্য ব্যয়ে চুপচাপ রুদ্রের পেছন পেছন হেঁটে গাড়ির উঠে বসি নীরবে। আমাকে বসতে দেখে রুদ্র ড্রাইভিং সিটে বসে পড়ে। রুদ্রের সাথে গাড়িতে বসে আমি চুপচাপ থাকার কারণে রুদ্র বেশ কয়েকবার আমার দিকে তাকায়। রুদ্রের এমন করে তাকানোতেও আমার কোনো হেলদোল না দেখতে পেয়ে রুদ্র ভ্রু কুঁচকে বলে ওঠে, তোমার কি আমার সাথে কোথাও যেতে সমস্যা আছে? থাকলে বলতে পারো নির্দ্বিধায়। রুদ্রের কথায় আমি ঘাড় ঘুরিয়ে তাকাই রুদ্রের দিকে, পরে স্বাভাবিক কণ্ঠে বলে উঠি, না তো, কোনো সমস্যা নেই। আপনার এমনটা কেন মনে হচ্ছে? না, তুমি চুপচাপ তো থাকো না সচরাচর কখনোই, কিন্তু আর এখন আছো, তাই আক্স করলাম আর কি। আর সত্যি সমস্যা হচ্ছে না তো তোমার? রুদ্রের এমন কথায় সত্যিটা লুকিয়ে হালকা হেসে উঠে স্বাভাবিক কণ্ঠে বলে উঠি, সত্যি হচ্ছে না কোনো সমস্যা। আর আমি কিন্তু সবসময় বিন্দাস থাকি, জানেন তো, তাই না? আমায় হাসতে দেখে রুদ্র আহত সুরে বলে ওঠে, উফ, এটাই আমার মায়ু পাখি। এতক্ষণ চুপচাপ থাকার কারণে হারিয়ে গিয়েছিল, কিন্তু এখন আবার ফিরে এসেছে আমার কাছে। তুমি জানো তোমার এই চঞ্চলতাটা কত মন করে আমার। তোমার এই চঞ্চলতায় আমি প্রথম দেখায় তোমার প্রেমে পড়ে যায়। আর 1 বছর আগে তোমাকে পছন্দ করার সাথে সাথে এসে রিতকে বলি তোমার কথা। ও তখন আমাকে কিছুই বলেনি, চুপচাপ আমার কথাগুলো শুনে গিয়েছিল। আর আমি বলে গিয়েছিলাম তোমার কথা। তুমি জানো সেই মুহূর্তটা আমার কাছে কতটা শুভনীয় ছিল। রুদ্রের এমন কথায় আমি চমকে উঠে সাথে সাথে প্রশ্ন করে বলি, মানে? মানেটাই তো বলবো, আজ একটু অপেক্ষা করো। তুমি আমার না বলা কথাগুলো সবটাই বলতে চাই তোমাকে। আমিও বলতে চাই না বলা কথাগুলো। তাই ম্যাডাম, কি বলতে চাই শুনি। ম্যাডাম কি আমার প্রেমে পড়া টাইপ কোনো কিছু? যদি বলি তার থেকেও বেশি কিছু। তাই তোমাকে পাওয়ার থেকে বেশি আমার লাইফে কোনো কিছুই নেই। তুমি তো আমার কাছে বেস্ট। তারপর যদি তুমি বলো আমি শুনবো সেটা। কথাটা বলে আমি আস্তে করে ঘাড় ঘুরিয়ে বাইরের দিকে তাকাই, অনুভূতি শূন্য চোখে। কিছুই ভালো লাগছে না আমার, সবকিছু কেমন ধোঁয়াশা ধোঁয়াশা লাগছে আমার কাছে। মনে হচ্ছে আমি কোথাও কোনো একটা গোলক ধাঁধায় ফেসে আছি বাজে ভাবে। আর এখন যেটা হচ্ছে সেটা ঠিক না, সবকিছু পেছনে বড় কিছু সত্যি লুকিয়ে, যেটা আমার চোখের সামনে হচ্ছে না, বাইরে হচ্ছে। আমার এমন সব চিন্তা ভাবনার মাঝে আমরা এসে পৌঁছাই একটা বিশাল বড় বাড়ির সামনে, যেখানে বড় বড় অক্ষরে লেখা আছে খান মেনশন গেটের উপরে। গেটের উপরের নামটি দেখেই আমি হালকা চমকে উঠি, কারণ আমার বুঝতে বাকি নেই এটা খান মঞ্জিল, রুদ্রের বাসার। রুদ্র আমাকে এইখানে কেন নিয়ে এসেছে আপাতত কিছুই বুঝতে পারছি না এই মুহূর্তে। আমি আরো ভালোভাবে বোঝার জন্য গাড়ির জানালা দিয়ে নিজের মাথাটা বের করে চারপাশে নিজের চোখ বুলিয়ে চলেছি বরাবরের মতোই। আর রুদ্র গাড়িটি গেট ধরে বাড়ির ভেতর প্রবেশ করে। গেটের ভেতর প্রবেশ করার পর আরো 2 মিনিট রুদ্র গাড়িতে চালিয়ে বাড়ির সামনে এনে থামায় গাড়িটি। গেট থেকে আরো অনেকটা দূরে বাড়িটি অবস্থান করছে। বাড়ির ভেতর প্রবেশের রাস্তা ও চারপাশে বাগানটা ছিল অতীব সুন্দর দৃশ্যের অধিকারী, যাকে বলে নজর কাড়া সুন্দর। এখানে সবকিছু অত্যাধুনিক, নিজের হাতে গড়া বাগানের এক একটা প্রতিমা। বাড়ির বাহিরটা বিশাল বড় এরিয়া নিয়ে একটা বাগান তৈরি করে রেখেছে, আর বাগানের সবটা দৃশ্য ভালো করে পর্যবেক্ষণ করার জন্য এক পাশে বসার জায়গাও করে রেখেছে ছোটখাটো ডিজাইন বাংলোর ঘরের মতো। আর সবচেয়ে বড় কথা হলো বাগানের গেটের, বাগানের রাস্তার জায়গায় জায়গায় সিকিউরিটি গার্ড দাঁড়ানো বন্দুক হাতে নিয়ে। সব মিলিয়ে মনোরম পরিবেশ খান বাড়ির বাইরের পরিবেশটা। আর এই পরিবেশ থেকে যে কেউ বুঝতে পারবে যে কতটা শৌখিন মানুষ রিদ খানের পরিবার। আমি চোখ বুলিয়ে চারপাশটা পর্যবেক্ষণ করেই চলেছি। আমার এমন পর্যবেক্ষণের মাঝেই রুদ্র এসে আমার পাশের গাড়ির দরজাটা খুলে দেয় হাসি মুখে। আমি রুদ্রের দিকে তাকিয়ে থেকে হালকা মুচকি হেসে আস্তে করে গাড়ি থেকে নেমে যাই। আমি নামার সাথে সাথে রুদ্র আমার হাত ধরে বাড়ির ভেতর নিয়ে যেতে লাগলো।
আমি রুদ্রের পায়ে পায়ের সাথে তাল মিলিয়ে হাঁটতে থাকি আর অবাক করা দৃষ্টিতে চারপাশে তাকিয়ে পর্যবেক্ষণ করতে থাকি। আমার কেন যেন মনে হচ্ছে আমি এই বাড়িটিতে আগেও এসেছি বা কোথাও দেখেছি, কিন্তু কোথায় দেখেছি সেটাই মনে করতে পারছি না। কিন্তু আমার একদমই ভেতর থেকে ফিলিং হচ্ছে যে আমি আগেও এই বাড়িটি নিশ্চিতভাবে কোথাও একটা দেখেছি, কারো কাছে। আমার এমন দোটানার মধ্যেই চারপাশে চোখ বুলাতে বুলাতে রুদ্রকে উদ্দেশ্য করে বলে উঠি, এই বাড়িটি আমি আগেও কোথাও দেখেছি মনে হচ্ছে। আমার এমন কথায় রুদ্র হাঁটতে হাঁটতে আমার দিকে তাকিয়ে থেকে হাসি মুখে বলে ওঠে। তাই বুঝি? আমার কথাটা রুদ্র হেয়ালিভাবে নিতে দেখে আমি আবারও চারপাশে চোখ বুলাতে বুলাতে হালকা উত্তেজিত কণ্ঠে রুদ্রকে উদ্দেশ্য করে বলে উঠি, হ্যাঁ আমি সত্যি বলছি, কোথায় যেন দেখেছি এই বাড়িটা, পরিষ্কার করে বলতে পারছি না কোনো কিছু। আমার উত্তেজিত কণ্ঠ শুনে রুদ্র আমার সান্ত্বনার সুরে বলে, আমি জানি তো সেটা কোথায় দেখেছো। তো হয়তো তুমি কোনো নিউজ পেপারে দেখেছো এই বাড়িটি, কারণ রিদ নানাভাবে অনেকবার এই বাড়ি থেকে ইন্টারভিউ দিয়েছে, আর সেটাই তুমি হয়তো তখন দেখেছো টিভিতে বা নিউজ পেপারে। রুদ্রের এমন কথায় আমি মুহূর্তেই চুপ করে যাই, কারণ এই বিষয়টা সত্যি হতে পারে। আমার মনে হচ্ছে হয়তো আমি কখনো টিভিতে দেখেছি এই বাড়িটা, কিন্তু এখন মনে করতে পারছি না সেটা। তাই আমি রুদ্রের কথা অনুযায়ী সম্মতি জানিয়ে আস্তে করে বলি, হুম। কথাটা শেষেই রুদ্র আমার হাত ধরে টেনে নিয়ে বাড়ির মেইন দরজা ধরে বাড়ির ভেতরে প্রবেশ করে। খুব সম্ভবত বাড়ির মেইন দরজার সামনে দুজন বডিগার্ড দাঁড়ানো থাকার কারণে এই বাড়ির মেইন দরজাটা লাগানোর প্রয়োজন বোধ মনে করে না খানবাড়ির সদস্যরা। আমার এমন সব চিন্তা ভাবনার মাঝে আমরা এসে পৌঁছাই বাড়ির ভেতরে। রুদ্রের সাথে বাড়ির ভেতরে প্রবেশ করার পরই আমি বাড়ির ভেতরটা দেখে সাথে সাথেই চমকে উঠি। হাঁ করে তাকিয়ে থাকি বাড়ির ভেতরের প্রতিটা জিনিসের দিকে। আমার মনে হচ্ছে আমি ভুল করে কোনো রাজপ্রাসাদে চলে এসেছি। এত সুন্দর আর ডিজাইনিং বাড়ি আমি তো আমার লাইফে প্রথম দেখছি এমন বাড়ি, তাও সরাসরি। এতটা সুন্দর যে যতটা বর্ণনা করব ততটাই কম হবে। বাড়ির বাইরের রংটা সাদা থাকলেও ভেতরে গোল্ডেনের ছড়াছড়ি আর চারপাশে তার সাথে গোল্ডেন ডেকোরেশন করা। বিশাল বড় এরিয়া নিয়ে ড্রয়িং রুমে, তার সাথে একপাশে কাচের ডাইনিং, আর নিচে ফ্লোরের দিকে তাকালে মনে হয় আমি কাচের ওপর দিয়ে হাঁটছি, কারণ ফ্লোরটা এতটাই স্বচ্ছ যে নিজের ফেসটা দেখে দেখা যাচ্ছে স্পষ্টভাবে। ড্রয়িং রুমের এক একটা পিলারগুলো নকশার মতো করে ডিজাইন করে তৈরি করেছে ওনারা। আর ফ্লোর থেকে ছাদটা এতটাই উঁচু যে মনে হচ্ছে 3 তলা বিশিষ্ট উঁচুটা হবে এর। ড্রয়িং রুম থেকে উপরে যাওয়ার সিঁড়িটা মনে হচ্ছে কাঁচ দিয়ে তৈরি করা, তার সাথে প্রতিটা কাচের সিঁড়ি ভেতরে লাইটিংও করে রেখেছে সুন্দর করে। আমি অবাক করা দৃষ্টিতে তাকিয়ে থেকে সবটা দেখেই চলেছি। আমার এমন করে দেখার মাঝখানে কারো কণ্ঠ পেয়ে চমকে দ্রুত পাশ ফিরে তাকাই আমি। তখনই চোখ পড়লো মিসেস খানকে, মানে রিদ খানের দাদিকে। উনি হাসি মুখে আমার দিকে তাকিয়ে আছে। ওনাকে আমাদের সামনে আসতে দেখে রুদ্র হাসি মুখে ওনার দিকে এগিয়ে গিয়ে পাশ থেকে জড়িয়ে ধরে আদরের সুরে বলে ওঠে, এই তো আমার কলিজা বুড়িটা। রুদ্রের এমন কথায় দাদি এক হাতে রুদ্রের কান ধরে ক্ষিপ্ত সুরে বলে ওঠে, বিপদে পড়লে বুড়ির কথা মনে হয় তোদের দুই ভাইয়ের, নয়তো সারা বছরে কোনো খবর নিতে হয় না তোদের, তাই না? আহা বুড়ি, লাগছে তো। লাগুক। আর ইচ্ছে করে এমনটা করি না তো, আমরা দু ভাই কাজে চাপ থাকি অনেক, তাই তোমাকে ঠিক করে সময় দিতে পারি না, অন্য কিছু না। রুদ্রের এমন কথায় দাদি হালকা নরম হয়ে আসে, পরে রুদ্রের কান ছেড়ে দিয়ে অভিমানী সুরে বলে, সেটাই তো, তোদের কাছে তোদের কাজটাই প্রাধান্য পায় সবসময়, বাকি তোদের পরিবার তোদের কাছে কিছু না। দাদির এমন কথা ছিল একরাশ কষ্ট লুকানো, আর সেটা হয়তো ওনার দুই নাতিকে নিয়ে, বিশেষ করে রিদ খানকে নিয়ে একটু বেশিই হবে, কারণ উনি পরিবারকে একদমই সময় দিতে চান না। রুদ্র তাও সবাইকে যতটা সময় দেয়, রিদ খান তাও দেয় না। রুদ্র বলেছে এটা আমায়, তাই দাদির অভিমানের ধাপটাও ওনার দ্বিতীয় নাতির উপরেই একটু বেশি। দাদির কথার মানেটা রুদ্র বুঝতে পেরে দাদির মুড ঠিক করার জন্যে কথা ঘুরিয়ে আমায় দেখিয়ে তাৎক্ষণিক বলে ওঠে, দাদি, তুমি তো মায়েকে দেখোনি, সাথে কথাও বলনি এখন পর্যন্ত। রুদ্রের এমন কথায় দাদি হাসি মুখে আমার সামনে এগিয়ে এসে আমায় জড়িয়ে ধরে কপালে আলতো করে একটা চুমু খেয়ে হাসি মুখে আমায় উদ্দেশ্য করে বলে ওঠে, আমার মাটাকে আমি মনে রাখবো না তা কি হয় নাকি? আমার রাগটা হৃদ আর রুদ্রের ওপর থাকলেও
তোর উপর কিন্তু আমার ভালোবাসাটা 100% আছে। তোকে আমার খুব পছন্দ হয়েছে মন থেকেই। হ্যালো ডিয়ার লিসেনার্স, আপনারা শুনছেন স্টোরিজ অন প্রেজেন্স ধারাবাহিক পর্ব গল্প। আমাদের সামগ্রিক প্রচেষ্টাকে উৎসাহিত করতে লাইক অ্যান্ড কমেন্ট করতে ভুলবেন না। থ্যাংক ইউ।